আজ এমন একটা কেস নিয়ে আমি আলোচনা করব যা আপনাদের যে কারোর সঙ্গেই যে কোনো সময় ঘটতে পারে। হ্যাঁ, আমি এটাই প্রার্থনা করব এমন কারোর সঙ্গেই না ঘটুক, কিন্তু আপনার একটু অসাবধানতা আপনাকে কিন্তু বিপদের দিকে ঠেলে দিতেই পারে, যেমনটা এই কেসে ঘটেছিল। অপরাধী টুইটার ওয়েবসাইটকে ব্যবহার করে নৃশংসভাবে প্রাণ নিয়েছিল 9 জনের। তাই কেসটা খুব মন দিয়ে শেষ অবধি শুনুন, আর সময় থাকতে থাকতে সাবধান হয়ে যান। আপনারা শুনছেন এএস টেলমেট। মনে রাখবেন, সব গল্প বাস্তবিক হয় না, আবার সব গল্প কাল্পনিকও হয় না। হাই, আমি অয়না। চলে এসেছি জাপানে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা নিয়ে, যার রায় খুব সম্প্রতি বেরিয়েও গেছে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের কেস শুরু করা যাক। ও হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি ট্রু ক্রাইম ডকুমেন্টারি শুনতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর ভালো লাগলে লাইক করে যাবেন। এবার তাহলে শুরু করা যাক। আজকের কেস জাপানের জামা শহরের বাসিন্দা তাকাহিরো শিরাইশিকে নিয়ে, যার জন্ম হয়েছিল 1990 সালের 9ই অক্টোবর। তার পরিবারের ব্যাপারে তেমন কিছুই জানা যায় না, তবে এটুকু তথ্য নিশ্চয়ই পাওয়া যায় যে টাকা পয়সার অভাব কিন্তু তাদের ছিল না। মোটামুটি একটা সচ্ছল পরিবারেই জন্ম নিয়েছিল এই তাকাহিরো। ওখানকারই একটা প্রাথমিক বিদ্যালয়ে তার পড়াশোনা শুরু হয়। যদি বলি সে কেমন ছিল, তার বন্ধুদের থেকে যেটা জানা যায় যে সে ভীষণই চুপচাপ স্বভাবের ছিল। এমনটা নয় যে স্কুলে তার কোনো বন্ধুই ছিল না, কিন্তু সে নিজেই কথা বলতে খুব একটা আগ্রহ প্রকাশ করত না। ইতিবাচক দিক একটা ছিল, তা হচ্ছে তাকাহিরো পড়াশোনা, খেলাধুলা সব কিছুতেই সাধারণ মানের ছাত্র হলেও যে কোনো স্পোর্টস বা কালচারাল অ্যাক্টিভিটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। কিন্তু সবচেয়ে অদ্ভুত স্বভাব যেটা ছিল তার, সে হঠাৎ করেই তার বন্ধুদের গলা টিপে ধরত। হ্যাঁ, হয়তো খেলার ছলেই ধরত, তবে এই খেলাটা তার সবচেয়ে বেশি প্রিয় ছিল। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। সমস্যা শুরু তো তখন থেকে হয় যখন সে তার বাবা মায়ের ডিভোর্সের কথা প্রথমবারের মতো জানতে পারে। এটা খুবই স্বাভাবিক। যে কোনো ছেলে মেয়ে তার বাবা মায়ের সম্পর্ক বিচ্ছেদের কথা শুনলে মনের মধ্যে অসম্ভব চাপ তৈরি হয়। তাকাহিরো রীতিমতো দোলাচলে ভুগতে থাকে। বাবা না মা কাকে সমর্থন করবে, এই নিয়েই সে দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত ছিল। কারণ ভালো তো সে দুজনকেই বাসে, তাই না? তবু বেছে নিতে হয়। অনেক সময় তো এমনও হয় যে একটা বাচ্চার কাস্টাডি যে অভিভাবক পায়, তার কাছে বাচ্চা থাকাকালীন অন্যজনের কাছে যেতে অবধি দেওয়া হয় না। তাকাহিরো মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিল তার বাবা মায়ের ডিভোর্সের কথা শোনার পর থেকেই। বাবা মাকে সে বারণও করেছিল ডিভোর্স না করার জন্য, কিন্তু তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন। তাই তাকাহিরোর মানসিক চাপ বাড়তে থাকে দিনের পর দিন, আর তার ফলস্বরূপ পড়াশোনা, খেলাধুলা সব কিছুরই অবনতি ঘটে। হাই স্কুলে ভালো রেজাল্ট না হওয়ার জন্য জাপানের মতো কম্পিটিটিভ দেশে সে কোনো ভালো চাকরি জোটাতে পারে না। তাই শেষ অবধি তাকে একটা মুদিখানায় কাজ শুরু করতে হয়। কিন্তু একটা সামান্য কাজ করে প্রয়োজনের অর্ধেক টাকাও মিটছিল না। তাই বছর দুয়েক সেখানে কাজ করার পর বেশি টাকা উপার্জনের লোভে ক্রমাগত সে কাজ পাল্টাতে থাকে। কখনো মিলে কাজ করত, বা কখনো দোকানে, এমনকি ট্রাক লোডিংয়ের কাজ পর্যন্ত সে করেছিল। কিন্তু তাতেও যেন তার টাকার খিদে কিছুতেই মিটছিল না। অনেক বেশি টাকা রোজগার করতে চেয়েছিল সে। আর এটা জানেন তো, মানুষ যখন অত্যন্ত লোভী হয়ে ওঠে তখন ভুল পথটাই সে সর্বপ্রথম বেছে নেয়। তাকাহিরোর ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। তাই জাপানের
কাবুকিচু শহরের রেড লাইট এরিয়াতে একটা নারী পাচার চক্রের সাথে যুক্ত হয়ে পড়েছিল তাকাহিরো। সেখানে তার কাজ ছিল বিভিন্ন মেয়েদের ছলে বলে কৌশলে ফাঁসিয়ে তার কোম্পানির কাছে পাচার করে দেওয়া। এর জন্য তাকাহিরো যে পদ্ধতি অবলম্বন করত সেটা কিন্তু ছিল ভীষণ ইউনিক। মেয়েদের সঙ্গে ভীষণ ভালোভাবে কথা বলতো সে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাকাহিরো তো প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছিল, তাহলে কিভাবে কথা বলতো সে? এখন তাকাহিরো এক প্রকার ইমোশনাল গেম খেলতো এই মেয়েদের সাথে। প্রথমে তো সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে তাদের সাথে কথা বলা শুরু করত এবং নিজের জীবনের যত রকমের দুঃখের কাহিনী আছে তাদের শোনাতো। অনেক সময় নিজে আত্মহত্যা করার কথাও বলতো। এতে মেয়েরা তাকাহিরোকে সহানুভূতি দিত, সান্ত্বনা দিত। কথায় কথায় তারা নিজেদের কাহিনীও বলে ফেলত বা নিজেদের যাবতীয় তথ্য তাকাহিরোকে নির্দ্বিধায় দিয়ে দিত। আর ব্যাস, তাকাহিরো তো এটাই চাইতো। এতে মেয়েদের পাচার করার কাজ তার জন্য আরও অনেক সহজ হয়ে যেত। এই কাজ করে তার বেশ মোটা টাকা ইনকামও হচ্ছিল। সালটা 2017। তাকাহিরোর কার্যকলাপ বেশ ফুলে ফেঁপেই উঠেছিল ততদিনে। কিন্তু কথায় বলে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভালো সময়েরও শেষ আছে। এরকমই একদিন নারী পাচার চক্রের দায়ে পুলিশ তাকাহিরোর খোঁজ পেয়ে তাকে গ্রেফতার করে। বিচারে 14 মাসের কারাদণ্ডও হয় তার। কিন্তু কোনোভাবে তার সেই শাস্তি মুকুব হয়ে যায় একদিন। কানাঘুষো এটাও শোনা যায় যে সে যে মাফিয়াদের সঙ্গে কাজ করত, তাকাহিরোর জেল থেকে মুক্তির পেছনে নাকি তাদেরই হাত ছিল। জেল থেকে বেরিয়ে তাকাহিরো পুরনো জীবনে আর ফিরে যায় না, কারণ সে নতুন করে আর কোনো ঝুঁকি নিতে চাইছিল না। আর এই কারণে সে তার বাবার কাছেই ফিরে যায়, কারণ একমাত্র তাকাহিরোই ছিল তার বাবার সবচেয়ে বেশি কাছের। তাকাহিরোর বাবা একাই থাকতেন। ডিভোর্সের পর থেকে ব্যক্তিগত জীবনেও এক প্রকার নিঃসঙ্গতায় ভুগছিলেন। তাই তাকাহিরোর এত আপত্তিজনক কাণ্ডের পরও একসাথে থাকতে কোনো আপত্তি করেননি। তবে ক্রমে ক্রমে তাকাহিরো ভীষণভাবে ডিপ্রেসড হয়ে পড়ছিল। বাবাকে জানায়ও সে। শুনে তার বাবা সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টাও করেন, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। বরং তাকাহিরো কোনো প্রকার কর্ণপাত না করেই নিজেকে প্রায় ঘরবন্দি করে ফেলে। ঘরবন্দি থাকাকালীন অবস্থায় সোশ্যাল মিডিয়াই একমাত্র মাধ্যম হয়ে ওঠে তার কাছে। সেখানেই সে সম্পূর্ণ নিজেকে নিমজ্জিত রাখত। কিছুদিন পর তাকাহিরো টুইটারে নিজের একটা অ্যাকাউন্ট খোলে, নাম দেয় হ্যাঙ্গিং ম্যান, আর হ্যান্ডেলটার নাম ছিল হ্যাঙ্গিং থ্রো। তবে এই অ্যাকাউন্টে তার নিজের কোনো ছবিই ছিল না, আর প্রোফাইল পিকচারটা ছিল ভীষণ অস্বস্তিকর। সেখানে একটা অ্যানিম চরিত্রের হাত ও গলায় গভীর ক্ষতচিহ্ন স্পষ্ট ছিল। সোজা কথায় তাকাহিরো তার নিজের আসল পরিচয় গোপন করতে চেয়েছিল। সেখানে সে মূলত আত্মহত্যার কথাই বলতো বেশিরভাগ সময়। আর জাপানের কর্মব্যস্ত জীবনে এরকম অনেক মানুষই আছেন যারা দ্রুততার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পেরে হতাশ হয়ে পড়েন। এইরকম মানুষজনই তাকাহিরোর টার্গেট ছিল। আত্মহত্যাপ্রবণ ডিপ্রেসিভ পোস্ট দেখে নিজেদের সাথে এইসব মানুষজন তাকেও রিলেট করতে পেরে ধীরে ধীরে তার সঙ্গে যুক্ত হতে শুরু করে। আর খুব স্বাভাবিকভাবেই এদের মধ্যে বেশিরভাগই ছিল মেয়ে, যারা ডিপ্রেসড হয়ে শেষ অবধি আত্মহত্যার পথই হয়তো বেছে নেবে। তারাই তাকাহিরোকে বারবার মেসেজ করত। তাকাহিরো প্রায়শই এরকম টুইট করত, আই নিড সামওয়ান টু ডাই উইথ মি। এতে মেয়েগুলো ভাবত তাকাহিরোই হয়তো এমন একজন যে তাদের মানসিক যন্ত্রণা বোধহয় সব থেকে ভালো বুঝবে। কিন্তু এই অসহায় মেয়েগুলো এটা তো জানতই না যে তাকাহিরোর ডিপ্রেসড হওয়া থেকে সুইসাইডাল পোস্ট অবধি সবটাই একটা ফাঁদ ছিল মাত্র।
মেয়েগুলো তাকাহিরোকে এটাও জিজ্ঞেস করতো যে তাদের কষ্টের কথা বাড়ির লোকদের জানানো উচিত হবে কিনা, কিন্তু তাকাহিরো এই মেয়েদের কোনো কথাই বাড়ির লোককে জানাতে বারণ করত। যুক্তি দিত এসব বাড়িতে জানালে নাকি লোকজন তাদের নিয়ে মজা করবে। কিভাবে মেয়েগুলোর ব্রেন ওয়াশ করছিল বুঝতে পারছেন? আসলে তাকাহিরো এই কারণেই এসব করছিল যাতে মেয়েগুলো প্রচণ্ড অসহায় এবং দুর্বল হয়ে তার কাছেই আশ্রয় নেয়। আর হতো ঠিক এই রকমই। এইভাবে কথা বলতে বলতেই তাকাহিরোর আলাপ হয় 21 বছরের মিজুকি মিউরা নামের এক মেয়ের সাথে। মিজুকি তার জীবনে খুবই দুঃখে ছিল। তাকাহিরো তাকে কথাও দিয়েছিল যে তারা সব সময় একসঙ্গে থাকবে আর প্রয়োজন পড়লে একসঙ্গে আত্মহত্যাও করবে। একবার চিন্তা করে দেখুন, শুনতে কি রোম্যান্টিক লাগছে, তাই না? কিন্তু কিছু কিছু জিনিস দেখতে সাদা লাগলেও সবসময় তা সাদা হয় না, তার মধ্যেও কাদা থাকে। তাকাহিরো মিজুকিকে তার নিজের শহর জামাতে নিয়ে আসে আর সেখানেই একটা অ্যাপার্টমেন্ট নিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করে। কিন্তু তাকাহিরো তো বাইরে বেরোতো না, সে তো সারাদিন ঘর বন্ধ করে সোশ্যাল মিডিয়া ঘাঁটা ছাড়া আর কোনো কাজই করতো না। এত টাকা সে পাবে কোত্থেকে? তাই সে তার বাবাকে এই বলে কনভিন্স করে যে সে তার স্বপ্নের রাজকন্যাকে পেয়ে গেছে এবং তাকেই সে বিয়ে করতে চায়। তার জন্য এবার থেকে আলাদা অ্যাপার্টমেন্টে তারা একসঙ্গে থাকবে। তাকাহিরোর বাবা যদি অ্যাপার্টমেন্টটা কেনার অর্ধেক খরচ বহন করে তাহলে ভালো হয় আর কি। এবার ভাবুন, যে কোনো বাবাই যদি দেখে যে তার ছেলে এতটা ডিপ্রেসড হয়ে পড়েছে যে ঘর থেকেই বেরোয় না, সে যদি হঠাৎ করে ভালো থাকার কোনো একটা কারণ পেয়ে যায়, বাবা নিশ্চয়ই তার ছেলের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তাকাহিরোর বাবাও ঠিক তাই করেছিলেন। কিন্তু বাকি অর্ধেক টাকা এলো কোত্থেকে ভাবছেন তো? সেটা দিয়েছিল মিজুকি নিজেই। একবার শুধু চিন্তা করুন, তাকাহিরো এতটাই ম্যানিপুলেটিভ ছিল যে সে একটা অচেনা অজানা মেয়েকে তার সঙ্গে থাকার জন্য, এমনকি যে অ্যাপার্টমেন্টে থাকবে তার টাকা অবধি দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলেছিল। অদ্ভুত ব্যাপার তো আরও একটা ছিল, তাকাহিরো কিন্তু তার বাবাকে মিজুকি নামের মেয়েটার কোনো ছবিই দেখায়নি, এমনকি নাম অবধি জানায়নি, যেটাতেও তার বাবার কোনো আপত্তিই ছিল না। তার বাবা শুধু এটাই চাইতেন যে তার ছেলেটা ভালো থাকুক, খুশিতে থাক। কিন্তু তিনি তো জানতেনই না যাকে বিশ্বাস করে এত কিছু করেছেন তাকেই 3 মাস পর খবরের শিরোনামে একজন নামজাদা ক্রিমিনাল হিসেবে দেখতে পাওয়া যাবে। তাকাহিরো নতুন অ্যাপার্টমেন্টে থাকাকালীনই একটা ঘটনা গোটা শহরকে নাড়িয়ে দেয়। 2017 সালের 21শে অক্টোবর জাপানের টোকিও শহর থেকে হঠাৎ করে আইকো তামুরা নামের 23 বছরের একটা মেয়ে উধাও হয়ে যায়। আইকোর মা কিছুদিন আগেই মারা গিয়েছিল, তাই সে ভীষণই ডিপ্রেসড হয়ে সোশ্যাল মিডিয়াতে বারবার সুইসাইডাল পোস্ট করত। এরকম হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় আইকোর পরিবার তাকে অনেক খোঁজার চেষ্টাও করে, কিন্তু কোথাও কোনো খোঁজ খবর না পাওয়ায় সেই সময় আইকোর ভাইয়ের হঠাৎ করে মনে পড়ে যে আইকো টুইটারে তো ভীষণভাবে সক্রিয় ছিল, তাই তার টুইটার অ্যাকাউন্ট থেকে কিছু তথ্য তো পাওয়া গেলেও যেতে পারে। তখন সে আইকোর টুইটার ঘাঁটতে গিয়ে এই হ্যাঙ্গিং প্রোর মেসেজ দেখতে পায় আর তার বায়ো দেখে এক প্রকার নিশ্চিতই হয়ে যায় তার বোনের নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চয়ই এরই হাত আছে। কারণ হ্যাঙ্গিং প্রো তার বায়োতে লিখে রেখেছিল, নর্মালি এক্সিস্টিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হার্শ, ডিএম ইফ ইউ নিড এনি হেল্প। আইকোর ভাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পুলিশের কাছে যায় এবং সেখানে সমস্ত ঘটনা জানিয়ে আইকোর মেসেজ দেখায়। আইকো লিখেছিল যে সে প্রচণ্ড ভয়ে আছে আর সে একা মরতে চায় না, আর তার প্রত্যুত্তরে হ্যাঙ্গিং প্রো ওরফে তাকাহিরো লিখেছে, আমার বাড়িতে চলে এসো, আমরা একসঙ্গে মরব।
আইকোকে সে নিজের বাড়ির ঠিকানাও দিয়েছিল। তাকাহিরো আইকোকে সেই বাড়িতেই ডেকেছিল যেটা সে তার বাবা আর প্রেমিকার টাকা নিয়ে কিনেছিল। সেখানেই সে থাকতো মিজুকির সাথে। পুলিশ তৎক্ষণাৎ একটুও সময় নষ্ট না করে তাকাহিরো যেখানে থাকতো সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। ফুটেজে তারা আইকোর যাতায়াতের ছবি দেখতে পায়। এরপর পুলিশের একটা ইউনিট উপস্থিত হয় তাকাহিরোর অ্যাপার্টমেন্টে। তাকাহিরোর দরজায় ধাক্কা দিতেই সে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা ভীষণ রকম দুর্গন্ধও পায় পুলিশ। তখন তারা খুব সাধারণভাবে আইকোর ছবি দেখিয়ে তাকাহিরোকে জিজ্ঞেস করে তার ব্যাপারে। তাকাহিরো খুব উদাসীন এবং নির্লিপ্তভাবে পুলিশকে ঘরের ভেতরটা শুধু দেখিয়ে দেয় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। এই সময় তাকাহিরো পালিয়ে যেতেই পারত, কিন্তু সে যায়নি। পুলিশ তাকাহিরোর অ্যাপার্টমেন্টে অনেক খোঁজাখুঁজি করার পর একটা ছোট কুলার দেখতে পায়। তার মধ্যে ছিল আইকোর মাথা। হ্যাঁ, ধর থেকে আলাদা হয়ে যাওয়া শুধু মাথাটা। পুলিশ আরও 7টি কুলার এবং বেশ কিছু কার্টন বক্স উদ্ধার করে তাকাহিরোর অ্যাপার্টমেন্ট থেকে। প্রতিটি কুলারের মধ্যেই ভিকটিমদের মাথা ছিল, আর বাক্সগুলোতে ছিল তার অঙ্গ প্রত্যঙ্গের টুকরো। এদের মধ্যে 8 জন ছিল মেয়ে আর একটা ছেলে, যাদের বয়স সীমা ওই 17 থেকে 25-এর মধ্যেই ছিল। পাওয়া গেছিল মিজুকিকেও, হ্যাঁ, ওই একই রকম অবস্থায়। এরপর তাকাহিরোকে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হলে সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। তাকাহিরোর উকিলরা এই যুক্তি দেখাতে থাকে যে এই ভিকটিমরা তো এমনিতেই মরতে চেয়েছিল। প্রমাণ হিসেবে ভিকটিমদের মেসেজও তারা কোর্টে পেশ করে। তাই তাদের বক্তব্য ছিল তাকাহিরো এই মেয়েদের অনুমতি নিয়েই এদের মেরেছে। কিন্তু তাকাহিরো নিজে থেকেই স্বীকার করে যে না, সে ভিকটিমদের নিজের ইচ্ছেতেই মেরেছে, কারণ মারতে তার ভীষণ ভালো লাগে। এরপর তাকাহিরোকে মানসিক রোগী সাব্যস্ত করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখান থেকে একদম ক্লিন রিপোর্ট আসে। অগত্যা তার ফাঁসির সাজা হয়। 2017 সাল থেকে দীর্ঘ বেশ কয়েক বছর অপেক্ষা করার পর 2025 সালের 27শে জুন তার ফাঁসি হয়। তাহলে দেখলেন তো, সোশ্যাল মিডিয়াতে যে কোনো ব্যক্তিকে চোখ বন্ধ করে বিশ্বাস একদম করবেন না, তাহলেই আপনার জীবনে কিন্তু বড় বিপদ নেমে আসতে পারে। তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজ তাহলে আসি, বাই।